নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটসে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এক এক করে আমাদের বাঙালিদের সমস্ত উৎসব যখন শেষ হয়ে যায়, যখন নভেম্বর মাস আমাদের দরজায় কড়া নাড়ে, তখন কিন্তু শোনা যায় সানাইয়ের সুর। অর্থাৎ বিবাহের যে সময়টা, বিবাহের যে লগ্নগুলো তখন কিন্তু এসে উপস্থিত হয়। এই উৎসবের মরশুম পেরিয়ে আমরা কিন্তু বিয়ের মরশুমের মধ্যে প্রবেশ করি। সেটাও তো এক ধরনের উৎসবই, নতুন জীবন শুরু করার উৎসব, নতুন জীবন শুরু করার বা নতুন স্বপ্ন দেখার একটা উদ্যম বলতে পারেন। এইবার এই যে বিবাহের যখন প্রসঙ্গ আসে, তখনই প্রশ্ন আসে জটক বিচার। জটক বিচার মানে বিয়ে মানে কি? দুটো প্রাণের মিলন, দুটো মনের মিলন, অর্থাৎ দুটো আলাদা আলাদা ব্যক্তি একে অপরের সঙ্গে একটা লং টার্ম রিলেশনশিপের মধ্যে যাচ্ছেন। তারা চোখে নানান রকম রঙিন স্বপ্ন নিয়ে তাদের পথ চলা শুরু করছেন। নানান রকমের আশা আকাঙ্ক্ষা, অনেক রকমের অ্যাম্বিশনস তাদের মধ্যে থাকছে যে আমরা জীবনটাকে এইভাবে কাটাবো। এবার এইটা যখনই হচ্ছে, তখনই একটা প্রশ্ন মনের মধ্যে চলতে থাকে যে এই যে আমরা একটা লং টার্ম রিলেশনের মধ্যে জড়াচ্ছি বা একটা বৈবাহিক সম্পর্কের মধ্যে জড়াচ্ছি, এটা কতটা কার্যকরী হবে, এটা ঠিকমতো ওয়ার্কআউট করবে কিনা। সাধারণত সম্বন্ধ দেখে যে বিয়েগুলো হয় সেখানে এই সাবধানতাগুলো আরও বেশি চলে আসে, এই প্রশ্নগুলো আরও বেশি মনের মধ্যে খুঁতখুত করতে থাকে, কারণ পাত্র এবং পাত্রী কেউই একে অপরকে চেনে না। জাস্ট একটা পেপারে অ্যাড দেখে বা কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে সন্ধান পেয়ে তারা বিয়ের যোগাযোগের দিকে গেছে। এবার কথা যতই এগোবে, কথা যত বাড়বে, যত দিনক্ষণ স্থির হবে, যত এই সম্পর্কটা একটা অন্তিম পরিণতির দিকে পৌঁছাবে, তত কিন্তু এই প্রশ্নগুলো মনের মধ্যে দানা বাঁধতে থাকে। এবার এই প্রশ্নগুলো যখন স্বাভাবিকভাবেই আসে, তখন জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে এগুলোর উত্তর অনেকেই খুঁজে বার করার চেষ্টা করেন যে যাকে আমি বিয়ে করতে চলেছি সেই মানুষটার সঙ্গে, সেটা পাত্র হতে পারেন, পাত্রী হতে পারেন, সেই মানুষটার সঙ্গে আমি এতগুলো বছর কাটাবো, আমরা একটা লং টার্ম রিলেশনে যাব, একটা সম্পর্কের মধ্যে জড়াবো, তো সেটা কতটা কার্যকরী হবে, আমার বিয়েটা কতটা কার্যকরী হবে, এটা টিকবে কিনা, এটা সুদূর প্রসারী হবে কিনা, এই প্রশ্নগুলো আমাদের মাথার মধ্যে চলতে থাকে। তাই জটক বিচার যেটা, এটা আমরা আগেকার দিনে দেখতাম নানান রকম ক্যালকুলেশন করে, জন্মছক বিচার করে, পঞ্জিকা দেখে নানান রকমভাবে এরকম জটক বিচার করা হতো। আজকের দিনে দাঁড়িয়েও মানুষ অ্যাস্ট্রোলজারদের কাছে যাচ্ছেন, তাদের দ্বারা জটক বিচার করাচ্ছেন। আবার কেউ কেউ একটু শর্টকাট পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে বা বিভিন্ন যে সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে, সেখানে অষ্টকূট বিচার মানে খুব তাড়াতাড়ি 1-2 সেকেন্ডের মধ্যে কি 3-4 মিনিটের মধ্যে একটা অষ্টকূট বিচার করে, পয়েন্ট ওয়াইজ বিচার করে তারা নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন যে এই সম্পর্কটা ঠিক আছে, এই সম্বন্ধের মধ্যে যাওয়া যায় বা এই বৈবাহিক সম্পর্কের মধ্যে জড়ানো যায়, এই বলে তারা এগোচ্ছেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অষ্টকূট বিচার করে সেখানে সমস্ত কিছু ফেভারেবল রেজাল্ট বেরোলো, তারপরেও বিবাহিত জীবনে একটা অশান্তি চলে আসছে, পাত্র পাত্রীর মধ্যে বনিবনা নেই, তাদের মধ্যে মতের মিল নেই, মতবিরোধ হচ্ছে, কখনো কখনো ঝগড়া হচ্ছে, এবং ঝগড়ার থেকে তিক্ততা, সেই তিক্ততা আবার চরমে পৌঁছে যাচ্ছে, এবং আলটিমেটলি কী হচ্ছে, একটা সেপারেশন হয়ে যাচ্ছে, একটা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এই জটক বিচার যখন আমরা কোনো মোবাইল অ্যাপের মাধ্যমে বা কোনো সফটওয়্যারের মাধ্যমে করছি, সেখানে যদি ফেভারেবল রেজাল্ট বেরোয়, তারপরেও কেন এরকম হচ্ছে? তাহলে আসুন জেনে নিই আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে, আমি যেহেতু কৃষ্ণমূর্তি পদ্ধতি প্র্যাকটিস করি, তা এই পদ্ধতিতে খুব লজিক্যাল ওয়েতে, খুব র্যাশনাল ওয়েতে আমরা জটক বিচার কিভাবে করে থাকি সেটা আমি একটুখানি আপনাদেরকে আজকে বলবো। দেখুন, যখনই দুটো প্রাণের মিলন ঘটছে, দুটো মনের মিলন ঘটছে বিবাহের মাধ্যমে, আমাকে সবার আগে দেখতে হবে এই দুই ব্যক্তির চরিত্রগত বৈশিষ্ট্যগুলো কীরকম। এবার চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে গেলে যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই চারিত্রিক বৈশিষ্ট্য যখন আমরা দেখি কেপি পদ্ধতিতে, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে, তখনই আমাদেরকে ফার্স্ট হাউস যেটা, অর্থাৎ যেটা আমাদের লগ্ন ভাব, সেই লগ্ন ভাবের যিনি সাবলট প্ল্যানেট, সেই সাবলট প্ল্যানেটকে আগে দেখা হয়। এবার আমাদের নবগ্রহ
রবি থেকে শুরু করে কেতু পর্যন্ত যে কেউ সাবলর্ড হতে পারে। রবি হতে পারে, চন্দ্র হতে পারে, বুধ হতে পারে, মঙ্গল হতে পারে, বৃহস্পতি হতে পারে, শনি হতে পারে, রাহু কেতু হতে পারে, শুক্র হতে পারে, যে কেউ সাবলর্ড হতে পারে। এইবার এই সাবলর্ড যেই প্ল্যানেটটাই হোক না কেন, সেই প্ল্যানেটই কিন্তু এই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারে বলে দেবে। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিই। ধরুন কারোর ফার্স্ট হাউসের সাবলর্ড হচ্ছে চন্দ্র, মুন। এবার মুন মানে আমরা জানি হচ্ছে আবেগ, কারণ মুন, চন্দ্র আমাদের মনকে নির্দেশ করে। অর্থাৎ কারোর ফার্স্ট হাউসের সাবলর্ড যদি চন্দ্র হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেই ব্যক্তির মধ্যে আবেগের প্রভাবটা কিন্তু মারাত্মক রকম বেশি। তিনি কথায় কথায় আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যতটা না বুদ্ধি খরচ করে নেন, তার চেয়ে বেশি কিন্তু আবেগের বশবর্তী হয়ে নিয়ে থাকেন। অর্থাৎ তার মধ্যে আবেগের প্রভাব মারাত্মক। কেউ একটু উঁচু গলায় কথা বললে তার মধ্যে একটা মন খারাপ চলে আসে, তার চোখ দিয়ে জল বেরিয়ে যেতে পারে। অন্য কারোর দুঃখ দেখলে বা অন্য কারোর কষ্ট দেখলে তিনি নিজেও ব্যথিত হয়ে পড়েন। এরকম নানান রকম ব্যাপার কিন্তু চন্দ্রের প্রভাবে হয়। অর্থাৎ একজন ব্যক্তির জন্মছকের প্রথম ভাবে বা লগ্ন ভাবের সাবলর্ড যদি মুন হয়, তাহলে তার মধ্যে এরকম চরিত্র দেখা যেতে পারে। এরকম আলাদা আলাদা প্ল্যানেটের প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে। যেমন ধরুন যদি স্যাটার্ন কারোর সাবলর্ড হয় ফার্স্ট হাউসের, তাহলে সেই ব্যক্তির মধ্যে নিয়ম শৃঙ্খলা অনুশাসন এই ব্যাপারগুলো কিন্তু মারাত্মক লেভেলের থাকবে। অর্থাৎ তার সময় জ্ঞান থাকবে, তার নিয়মানুবর্তিতা থাকবে, তিনি সময়ের কাজ সময়ে করতে পছন্দ করবেন, একটা রুটিন মেনটেন করে তিনি কাজ করবেন, সব কিছু রুটিন মাফিক চলতে পছন্দ করবেন। কোনো রকম ছন্ন ছাড়া, লাগাম ছাড়া ভাব কিন্তু তার মধ্যে দেখা যাবে না। তো এটা হচ্ছে শনির চরিত্র। তা এরকম আলাদা আলাদা প্ল্যানেটের আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, এবং এরাই যখন কোনো ব্যক্তির ফার্স্ট হাউসের সাবলর্ড হয়, সেটা বোঝায় যে সেই ব্যক্তি কীরকম চরিত্রের মানুষ। তিনি ভালো মানুষ, নাকি তার মধ্যে একটুখানি বিচারিতা আছে, দ্বিস্বভাবযুক্ত একজন ব্যক্তি, নাকি তার মিথ্যা কথা বলার প্রবণতাটা বেশি, নাকি তিনি একটু চুপচাপ থাকতে পছন্দ করেন, বিশেষ একটা মেলামেশা পছন্দ করেন না। এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারি। তাহলে যখনই আমরা জোটক বিচার করছি, তখনই প্রথমে আমাদেরকে পাত্র এবং পাত্রী দুজনের ফার্স্ট হাউসের সাবলর্ডকে দেখতে হবে। অর্থাৎ তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা কীরকম। এইবার এখানে একটা ব্যাপার আছে। ধরা যাক আমরা দেখতে পাচ্ছি যে পাত্রের ফার্স্ট হাউসের সাবলর্ড এসছে রাহু, এবং পাত্রীর ফার্স্ট হাউসের সাবলর্ড এসছে স্যাটার্ন, বা অপরটাও হতে পারে, ভাইসি ভার্সা। পাত্রের ক্ষেত্রে স্যাটার্ন এসছে, পাত্রীর ক্ষেত্রে রাহু এসছে, ফার্স্ট হাউসের সাবলর্ডের কথা বলছি। এবার এটা যখন হবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এদের চরিত্র, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এদের চরিত্রটা ম্যাচ করছে না। কারণ শনি মানেই আমি একটু আগে কি বললাম, নিয়ম শৃঙ্খলা অনুশাসন। আর রাহু মানে কি? রাহু মানে হচ্ছে নিয়ম ভঙ্গকারী। তার মানে একজন ব্যক্তি নিয়ম মেনটেন করে চলবেন, সব কিছু কাজ নিয়ম মেনে করতে চাইবেন, কখনো কোনো অনৈতিক কাজের মধ্যে জড়াবেন না। শনির প্রভাব এটা, অনৈতিক কাজের মধ্যে জড়াবেন না, সময়ের কাজ সময়ে করবেন, একটা নিয়মানুবর্তিতা মেনটেন করে চলবেন, পাংচুয়ালিটি মেনটেন করে চলবেন। আর যেই ব্যক্তির মধ্যে রাহুর প্রভাব, তিনি দেখা যাচ্ছেন যে তিনি নিয়ম ভঙ্গকারী, তিনি নিয়মের বেড়াজালের মধ্যে থাকতে চান না। একটা উগ্র, একটা অশান্ত ভাব তার মধ্যে প্রতিফলিত হতে পারে, প্রতিটা মুহূর্তে কিন্তু এটা হতে পারে। আর কি হতে পারে? তার মধ্যে একটুখানি মিথ্যাচারিতা, একটু ছলনা করার প্রবণতা, এই ব্যাপারগুলো কিন্তু রাহুর প্রভাবে হতে পারে, যদি রাহু তার ফার্স্ট হাউসের সাবলর্ড হয়। তাহলে যখনই এরকম বিপরীত ধর্মী দুটো প্ল্যানেটকে আমরা দেখতে পাবো চারিত্রিক বৈশিষ্ট্যের দিকটা মেলানোর জন্য, তখন আমরা অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার বা অ্যাজ আ কি বলবো, গাইড বলতে পারেন, আমরা কিন্তু বলবো যে চারিত্রিক দিক থেকে কিন্তু পাত্রপাত্রীর মধ্যে খুব একটা মিল নেই। তাহলে এটা গেল চরিত্রের দিকটা। প্রথমে আমাদেরকে তাহলে ফার্স্ট হাউসের সাবলর্ড দেখে বিচার করতে হবে যে এদের দুজনের চরিত্র কীরকম। কারণ এরা ঘর করবে, এরা একসাথে এক ছাদের তলায় থাকবে, এরা পুরো জীবনটা একে অপরের সাথে স্পেন্ড করবে, কাটাবে। তাই এদের চরিত্রটা বিচার করে নেওয়া কিন্তু খুবই আবশ্যক। এবার চরিত্রের পরেই যেটা আসে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পাত্র আর পাত্রীর পরিবার। অর্থাৎ তারা কীরকম পরিবারে বিলং করে, তাদের পারিবারিক বৈশিষ্ট্যটা কীরকম, তারা কীরকম পরিবার থেকে এসছে।
এবার এই পরিবার বিচার করতে করলে আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে সেকেন্ড হাউসে, কারণ আমাদের জন্ম ছকের যেটা দ্বিতীয় ভাব অর্থাৎ লগ্নের যে পরের ঘরটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, সেইটা হচ্ছে আমাদের পরিবারের ঘর। সেখান থেকে আমরা পরিবার, বাক্য, অর্থনৈতিক অবস্থা এই ব্যাপারগুলোকে বিচার করব। এবার পরিবারের কনসেপ্টটা যখনই আসছে তখন সেকেন্ড হাউসের সাবলট দেখতে হবে। এবারে দেখা গেল একটা পরিবারের সেকেন্ড হাউসের সাবলট একরকম প্ল্যানেট আসছে, এখানেও 9টা প্ল্যানেটের ভূমিকা থাকবে, যে কোনো একটা প্ল্যানেট থাকবে। আর পাত্রীর ক্ষেত্রে বা পাত্রের ক্ষেত্রে অপরজনের ক্ষেত্রে আর কি অন্য একটা প্ল্যানেট, যেটা আর কি মানে পারিবারিক দিকটাকে ম্যাচ করাচ্ছে না। দেখা গেল হয়তো একজনের পরিবার হচ্ছে বুধের প্রভাব, অর্থাৎ কারোর সেকেন্ড হাউসের সাবলট হচ্ছে মার্গারি, আর আরেকটা পরিবারের সেকেন্ড হাউসের সাবলট হচ্ছে কেতু। এইবার কি হবে, যার চার্টে সেকেন্ড হাউসের সাবলট মার্কারি, সেই পরিবারের মানুষজন কীরকম হবে? তারা প্রচণ্ড রকম মিশুকে হবেন, তারা প্রচণ্ড রকম সামাজিক প্রকৃতির হবেন। একসাথে বসে গল্পগুজব করা, প্রত্যেকটা বিষয় নিয়ে একে অপরের সাথে আলোচনা করা, যখন কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তখন পুরো পরিবার একত্রিত হয়ে নিজেদের মধ্যে ডিসকাশন করে তারপরে প্ল্যান করা, এই ব্যাপারগুলো তাদের মধ্যে কিন্তু দেখা যাবে। আবার যার সেকেন্ড হাউসের সাবলট কেতু হয়েছে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের পরিবারে একে অপরের সাথে কোনো রকম মিলমিশ নেই, তারা একে অপরের সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করে চলে, আলাদা আলাদা মানসিকতা নিয়ে চলে, কারোর সঙ্গে কারোর কোনো টান নেই, পারস্পরিক টান কিছু নেই, কারো একজনের দুঃখে অন্য কেউ ব্যথিত হচ্ছে না, সবাই সবার নিজের মতো করে থাকছে। পরিবারে নানান রকম রহস্যজনক ঘটনা থাকতে পারে, যেমন অপঘাতে মৃত্যু, অকাল মৃত্যু, আত্মহত্যা, এরকম নানান রকমের মিস্টিরিয়াস ডেথ সেই পরিবারের মধ্যে কিন্তু থাকতে পারে। তাই একে অপরের পরিবার ম্যাচ করছে না, একজনের ছিল বুধ, একজনের ছিল কেতু। তাহলে আমাদের দেখতে হবে সেকেন্ড কাসপাল সাবলট বা সেকেন্ড হাউসের সাবলট, সহজ করে বোঝাতে গেলে এমন দুটো প্ল্যানেট হতে হবে পাত্রপাত্রীর ছকে যেই দুটো মেলে, সেটা পজিটিভ দিক দিয়েই মেলুক বা নেগেটিভ দিক দিয়েই মেলুক। যদি ধরুন দুজনের ক্ষেত্রেই কেতুকে দেখা যায় তাহলে আমরা বলবো যে হ্যাঁ ঠিক আছে, বা দুজনের ক্ষেত্রে রাহু, বা একজনের ক্ষেত্রে রাহু একজনের ক্ষেত্রে মঙ্গল, তাহলে কি হবে, রাহুর প্রভাবে সেই পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব অশান্তি থাকবে, আর অপরজনের চার্টে মঙ্গলের প্রভাবে সেই পরিবারের মধ্যে মানে প্রত্যেকটা সদস্য একে অপরকে একটু ডমিনেট করতে চাইবে, একটু লিড করতে চাইবে, এই ব্যাপারটা কিন্তু তখন দেখা যায়। তাহলে যখন মিলে যাচ্ছে, নেগেটিভ দিক দিয়েও যখন মিলে যাচ্ছে, তখন আমরা বলবো যে ওকে এই বিয়েটা করাই যায়। কিন্তু যদি না মেলে তখন কিন্তু প্রবলেম হবে, কারণ একজন ব্যক্তি যেই পরিবারে বড় হয়েছে, যেই মন মানসিকতা নিয়ে বড় হয়েছে, তার থেকে একদম বিপরীতধর্মী একটা পরিবারে চলে গেলে তার কিন্তু মানিয়ে নিতে খুব প্রবলেম হয়, তার অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হয়। তাই আমরা এই জায়গাটাতে না করি। এরপরে আসছে অর্থনৈতিক দিক। এবার অর্থনৈতিক দিকটাতে একটা রূঢ় বাস্তব আমি আপনাদেরকে বলবো, অর্থনৈতিক দিকের বিচারটা কিন্তু শুধুমাত্র পাত্রের চার্টেই করা হয়, পাত্রীর চার্টটা কিন্তু সেখানে দেখা হয় না। মেবি যিনি পাত্রী তিনি একজন কর্মরতা একটি মেয়ে, তিনি হয়তো কোনো একটা কাজ করছেন, তিনি লাখ লাখ টাকা কামাচ্ছেন, হতেই পারে সেটা, তাও আমরা তার অর্থনৈতিক দিকটা দেখব না, আমরা অর্থের দিকটা শুধুমাত্র পুরুষ মানে যিনি পাত্র তারটাই দেখব। তার কারণ হচ্ছে রোজগারের ক্ষেত্রে আমাদের সমাজটা এখনও এমনই যে পুরুষের রোজগারটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। সে মেয়েটা যতই রোজগার করুক না কেন, পুরুষ মানুষ তিনি কত টাকা রোজগার করছেন, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে, সেইটা কিন্তু পাত্রীপক্ষ একদম ভালো রকমভাবে মিলিয়ে দেখে নেয়। এবার সেকেন্ড হাউস থেকেই আমরা অর্থনৈতিক বিচারটা করি। আমরা এক্ষেত্রে কি করব, তাহলে পাত্রের যে জন্মছক সেইটার যে সেকেন্ড হাউসের টোটাল স্ট্রাকচারটা আমরা তৈরি করব। আমরা দেখব যে সেকেন্ড হাউসের যে প্ল্যানেট অকিপাই করে বসে আছে তারা কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, অন্য কোন কোন ঘরের সাথে তারা কানেক্টেড, এই পাত্রের অর্থের আগমন কেমন থাকবে, এর ব্যয়ের হাত কীরকম, বা এর জীবনে বড়সড় কোনো রকম ব্যয় হবে কিনা, ধার দেনায় জড়িয়ে পড়বে কিনা, তিনি নানান রকম যে সমস্ত ফাটকা আয়গুলো আছে সেইগুলোতে টাকা ইনভেস্ট করবেন কিনা, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন কিনা, একদম ওভারঅল মানে যত কিছু দেখা যায় পুরোটাই আমরা এই সেকেন্ড হাউস থেকে বিচার করব। সেকেন্ড হাউসের পুরো স্ট্রাকচারটা এখানে বানাতে হবে, শুধু সাবলট দেখলে হবে না। তাহলে চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেল, পরিবার হয়ে গেল,
অর্থনৈতিক অবস্থা হয়ে গেল। এরপরে আসছে বাক্য, অর্থাৎ তাদের কথা বলার ধরনটা কেমন, পাত্র এবং পাত্রীর মধ্যে যে কথা বলাটা, সেই কথা বলাটা তাদের কেমন হবে। এই বাক্য বা কমিউনিকেশন বা বাচন ভঙ্গি যেটাকে আমরা বলি, এটাকেও কিন্তু আমরা সেকেন্ড হাউস থেকেই বিচার করি। এখানে শুধু সেকেন্ড হাউসের সাবলট দেখলেই চলবে। এবার কিছু কিছু প্ল্যানেট আছে যেগুলো একজন ব্যক্তির বাক্যটাকে অনেক মিষ্টি করে তুলতে পারে, অনেক ভালো শ্রুতি মধুর করে তুলতে পারে। আবার কিছু কিছু প্ল্যানেট আছে যাদের প্রভাবে একজনের বাক্য এতটাই ঝাঁঝালো হতে পারে, এতটাই অপ্রিয় সত্যি হয়ে উঠতে পারে, বা এতটাই কি বলবো পীড়া দিতে পারে আপনাদেরকে, যেটা আপনাদের হয়তো কল্পনারও বাইরে। যেমন ধরুন রাহু যদি সাবলর্ড হয় সেকেন্ড হাউসের, বা মার্স যদি সাবলর্ড হয়, বা কিছু কিছু ক্ষেত্রে জুপিটার যদি সাবলর্ড হয়, সান যদি সাবলর্ড হয়, তাহলে কিন্তু একজন ব্যক্তির কথাবার্তার মধ্যে তার একটা প্রভাব পড়বে। তিনি কিন্তু একটু ঝাঁঝালো কথা বলবেন। রাহুর প্রভাবে যদি সেই ব্যক্তি সেরকম শ্রেণী থেকে উঠে আসেন, তাহলে কিন্তু তিনি একটু অশ্লীল ভাষাও কিন্তু তিনি তার বাক্যের মাধ্যমে প্রয়োগ করতে পারেন। তো এরকম ব্যাপার। আবার কিছু কিছু প্ল্যানেটের প্রভাবে কারোর বাক্য কিন্তু অত্যন্ত শ্রুতিমধুর হতে পারে। যেমন ধরুন চন্দ্র, যেমন ধরুন শুক্র, বুধ, এই যে প্ল্যানেটগুলো, এই প্ল্যানেটগুলোর প্রভাবে কিন্তু একজন ব্যক্তির ভাষা, মুখের ভাষাটা, বা তিনি যে ভাষা প্রয়োগ করছেন, ভাষা চয়ন করছেন, এগুলো কিন্তু অনেক সুমিষ্ট হবে, শুনতে অনেক ভালো লাগবে। এই জায়গাটাতে পাত্রপাত্রীর মধ্যে যদি একটা ডিফারেন্স দেখা যায়, যেমন ধরুন একজনের সাবলট বেরিয়েছে রাহু, আরেকজনের সাবলট বেরিয়েছে চন্দ্র, তাহলে সেই জায়গাটা মিলছে না। কারণ যার সাবলট চন্দ্র সেকেন্ড হাউসের, সে একটু আবেগপ্রবণ কথাবার্তা বলবে, আবেগপূর্ণ কথাবার্তা বলবে। সে যখন কথা বলবে তখন তার একটা মানসিকতা কাজ করবে যে তার কথার দ্বারা অন্য কেউ যাতে আঘাতপ্রাপ্ত না হয়, মনে যেন কোনো রকম যন্ত্রণা না পায়। ধরুন শুক্র আছে, শুক্র থাকলে সে একটু রোম্যান্টিক কথাবার্তা বেশি বলবে, তার কথার মধ্যে একটা প্রেমের একটা আচরণ দেখতে পাওয়া যাবে, প্রেমিক সুলভ একটা আচরণ দেখতে পাওয়া যাবে। অপরদিকে যার চার্টে সেকেন্ড হাউসের সাবলট রাহু বেরিয়েছে, তিনি ঝাঁঝালো কথা বলবেন, তিনি বারবার একটুখানি একটু উত্তেজনা প্রবণ কথাবার্তা বলবেন, কথার মাধ্যমে একটু ঝগড়া লেগে যেতে পারে, অশ্লীল ভাষা তিনি প্রয়োগ করতে পারেন। তাহলে যখন এরকম বিপরীতধর্মী দুটো প্ল্যানেট থাকে, তখন আমরা সেই জায়গাটাতে একটু নেগেটিভ কমেন্টই করি, বা একটু নেগেটিভ পয়েন্ট আমরা দিয়ে থাকি। এবার বাক্যের পর যেটা দেখতে হবে সেটা হচ্ছে পাত্র আর পাত্রীর শারীরিক কন্ডিশনটা কীরকম থাকবে, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা বিচার করতে গেলে আমাদের জন্মছকের 6th হাউসে যেতে হবে, ষষ্ঠ ভাব, সেটা আমাদের রোগকে নির্দেশ করে। কখনো কখনো সেটা ফার্স্ট হাউস থেকেও দেখা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ষষ্ঠ ভাব থেকেই দেখি। এবারে ধরুন এই ষষ্ঠ ভাবের পুরো স্ট্রাকচারটা আমরা বানাতে গিয়ে দেখলাম যে পাত্রর হেলথ একদম ঠিকঠাক থাকবে, কিন্তু পাত্রী বারবার অসুস্থ হয়ে পড়বে, বা তার একটা বড়সড় কোনো রোগের সম্ভাবনা রয়েছে। আবার অপরটাও হতে পারে যে পাত্রী সুস্থ থাকবে, পাত্রের ক্ষেত্রে এরকম হচ্ছে। তো সেই জায়গাটাও আমরা একটুখানি সাবধান করে দিই। দেখুন পুরোটাই সাবধান করে দেওয়া। আমরা অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমাদেরকে নিউট্রাল থাকতে হবে, কারণ আমরা হচ্ছি প্রফেশনাল। আমাদেরকে এখানে যদি আমরা পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ কারোর প্রতি আমরা ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই, তাহলে কিন্তু আমরা আর করে খেতে পারবো না। আমাদেরকে একদম নিউট্রাল থাকতে হবে এই জায়গাটাতে। তাই আমাদের বলার ধরনটা এমন হবে যে আমি এই ব্যাপারগুলো আপনাদের চার্টে দেখতে পাচ্ছি, এইটা হলে পরে প্রবলেম একটা আসতে পারে, তাই একটু সাবধান করে দেওয়া। আমরা কখনোই এটা বলতে পারি না যে এটা হচ্ছে বলে এই বিয়েটা দেবেন না। এইবারে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা হয়ে যাওয়ার পর আমরা দেখব হচ্ছে সন্তান লাভের জায়গাটা। এই সন্তান লাভ হবে কিনা, অবশ্য আজকালকার দিনে অনেকেই প্ল্যান করে সন্তান নিচ্ছেন না, তাই এই জায়গাটা খুব একটা ম্যাটার করছে না। তাও আমরা যদি ক্লায়েন্টের অনুরোধ থাকে, তারা আমরা অবশ্যই সেই জায়গাটা দেখে নিই যে সন্তান লাভ আছে কিনা। তারপরে আমরা দেখব হচ্ছে কনজিউগাল লাইফ কীরকম, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিয়ের ক্ষেত্রে। এবার কনজিউগাল লাইফ দেখা যাচ্ছে যে ছেলেটার ঠিকঠাক আছে, মেয়েটার ঠিকঠাক নেই, বা মেয়েটার ঠিকঠাক আছে, ছেলেটার ঠিকঠাক নেই, তখন সেই জায়গাটাও আমরা অবশ্যই সাবধান করে দেবো। এটা সাবধান করাটা কর্তব্য। এবার সব কিছু দেখা হয়ে যাওয়ার পর আমরা দেখব যে দুজনের চার্টে বিবাহিত জীবনটা কীরকম, ওভারঅল বিবাহিত জীবনটা কীরকম। এইটা দেখতে গেলে আমাদেরকে 7th হাউসের স্ট্রাকচার, অর্থাৎ আমাদের জন্ম ছকের যেটা সপ্তম ভাব, সেইটার একটা স্ট্রাকচার আমাদেরকে তৈরি করতে হবে।
সেই স্ট্রাকচার থেকে দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনে পাত্রের দেখা যাচ্ছে যে শান্তিপূর্ণ বিবাহিত জীবন, পাত্রীর ক্ষেত্রে দেখা যাচ্ছে অশান্তি। তাহলে এই পাত্র যদি এই পাত্রীকে বিয়ে করে তাহলে সেই অশান্তির প্রভাব তার জীবনেও এসে পড়বে, কারণ এটা একজনের ছকের ওপর নির্ভর করে না, দুজন ব্যক্তির ছকের ওপর এখানে নির্ভর করে। তাই এই জায়গাটাও আমাদেরকে মিলিয়ে দেখতে হবে যে দুজনের জন্ম ছকে একদম 100% পাই টু পাই মিলবে না, মোটামুটি 70 to 80% কি 90% মিলে গেলে আমরা বলে দিই যে ঠিক আছে, একটা গ্রিন সিগন্যাল দেওয়া যেতে পারে। এইবার আরও ভয়ঙ্কর ব্যাপার যেটা আসছে, সমস্ত কিছু বিচার করা হয়ে যাওয়ার পর একটা ক্ষেত্রে, এই একটা ক্ষেত্রেই আমরা আয়ু চেক করি, সেটা হচ্ছে জটক বিচার। সব কিছু ওকে হয়ে গেল, চারিত্রিক বৈশিষ্ট্য মিলে যাচ্ছে, বাক্য দুজনেরই ঠিক আছে, পরিবার দুজনেরই সমমানসিকতার পরিবার, অর্থনৈতিক দিক থেকে পাত্র অনেক স্ট্রং, এটাও ঠিক আছে, শারীরিক দিক থেকে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা প্রবলেম দেখা যাচ্ছে না, সন্তান লাভের জায়গাটাও ঠিক আছে, কনজুগাল লাইফও ঠিক আছে। কিন্তু দেখা গেল সব কিছু মিলে যাওয়ার পর আয়ু বিচার করা হচ্ছে, অর্থাৎ একে অপরের সঙ্গে বসবাস করতে যাচ্ছে, একটা জীবন শুরু করতে যাচ্ছে, সেখানে এটাও দেখে নেওয়া জরুরি। তো দেখা গেল কোনো একজনের চার্টে এই আয়ুর দিকটাতে একটু সমস্যা রয়েছে, সেটা যে কোনো কারণেই হতে পারে। সাধারণত লজিক্যালি দেখতে গেলে ষষ্ঠ ভাব বিচার করার টাইমে আমরা কিছুটা কিন্তু বুঝে যাই, কারণ যাদের ক্ষেত্রে দেখুন আয়ুক্ষয় কিসে হয়, রোগের মারফত আয়ুক্ষয় হয়, তা যাদের একটুখানি রোগের বাড়াবাড়ি সেখানেই কিন্তু আমরা মোটামুটি একটা আন্দাজ করে নিই যে তার আয়ুর দিকটাতেও কিছু সমস্যা হতে পারে। এইবার ফাইনালি সেটা কনফার্মড হওয়ার জন্য যখন আয়ু বিচার করা হয়, তখন যদি দেখা যায় যে কারোর একটা আয়ুর জায়গায় সমস্যা আছে, তখন সেই জায়গাটাতেও আমরা সাবধান করি। কিন্তু আয়ুর কথাটা যে আয়ু কম আছে বা আয়ু ক্ষয় আছে বা অকালে চলে যাওয়ার একটা যোগ আছে, এই ভাষাগুলোকে ইউজ করা যাবে না বা এইগুলো ক্লায়েন্টকে বলা যাবে না। শুধুমাত্র এটুকু বলতে হবে যে এই সম্বন্ধটাতে একটা সমস্যা রয়েছে, আপনারা চাইলে দুবার ভাবতে পারেন, শুধু এইটুকুই। করতে মানে করা যাবে না, বিয়ে করলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এই সমস্ত মানে মূর্খের মতো কথাবার্তা না বলাই ভালো। জাস্ট সাবধান করে দেওয়া, বাকিটা তাদের ফ্রি উইল এবং ঈশ্বরের ইচ্ছা। এই সাবধান করার পরেও যদি বিয়ে হয় তাহলে জানবেন সেটা কার্মিক কানেকশন, সেখানে কারোর কোনো হাত নেই ঈশ্বর ছাড়া। তাহলে এটা হচ্ছে আমাদের কেপি অ্যাস্ট্রোলজি বা আমাদের মডার্ন অ্যাস্ট্রোলজি বলতে পারেন, সেই সিস্টেম অনুযায়ী এন্টায়ার একটা জটক বিচারের পদ্ধতি, যেটা আমি আপনাদেরকে বললাম। আমার এই পদ্ধতিটা যদি আপনাদের মনে ধরে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিয়ের মরশুম শুরু হলো বলে তাই এটাই একটা হাই টাইম। তো আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান জটক বিচারের ক্ষেত্রে, তাহলে দেখুন আমার এখানে নাম্বার দেওয়া আছে, এমনকি ভিডিওর যেটা ডেসক্রিপশন সেখানেও আপনারা আমার নাম্বার পাবেন, যোগাযোগ করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক করুন, এটিকে শেয়ার করুন, মন্তব্য করুন, করে আপনাদের মতামত জানান। আবারও ফিরবো নতুন একটি টপিক নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।